একটি ১০ বছরের বাচ্চার উপর হঠাৎ নেমে আসে অভিশাপ। এই পৃথিবীর এত সুন্দর রূপ রং তার কাছে হঠাৎ সাদা কালো হয়ে যায়। মা লাল লঙ্কা আনতে বললে ও বুঝে উঠতে পারে না কোনটা লাল কোনটা সবুজ। স্কুলে সবার হাসির পাত্র হয়ে ওঠে। বাচ্চাটার মনে নেমে আসে গভীর হতাশা। বুঝতে পেরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ওর বাবা মা জানতে পারে যে ছেলেটি একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে। বাচ্চাটির এই মানসিক যন্ত্রণার সময় ওর বাবা মার মধ্যে ঘরোয়া হিংসার কারণে ওর মা বাড়ি ছেড়ে চলে যায়, আর ওর বাবা একটা ভাঙা কাঁচি দিয়ে আত্মহত্যা করে। এইসব ঘটনায় বাচ্চাটি হয়ে ওঠে সাইকো। আজ যদি ওর বাড়ির পরিবেশ বা ওর পারিপার্শ্বিক সমাজ ওকে একটু সহনশীলতা দেখাতো, একটু ভালোবাসতো, তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হতেও পারত। যাই হোক, ও সেই ধারালো কাঁচি দিয়ে প্রথম ওর মাকেই খুন করে, সেই 10 বছর বয়সে। খুন করার পর ওর মনের মধ্যে নেমে আসে এক অসীম শান্তি। ওর মাকে মেরে ও খুব তৃপ্তি অনুভব করে, আনন্দ পায়। এরপর রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সেই 10 বছরের ছেলেটি। সেই ছেলেই বড় হয়ে এখন হয়ে উঠেছে একজন সিরিয়াল কিলার। প্রত্যেক সুন্দরী মেয়েরাই তার ভিকটিম। তাদের গলায় কাঁচি দিয়ে 11.6 সেন্টিমিটার কাট বসাতে ও খুব ভালোবাসে। সাথে অসম্ভব চালাক। পুলিশের নাকের ডগায় থাকলেও পুলিশ তার টিকিটি পর্যন্ত ছুঁতে পারছে না। বন্ধুরা, আজকে আমি কানাগুলি সিরিজটি সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা যদি এইরকম থ্রিলার সিরিজ বা মুভিজের ভিডিও এক্সপ্লেনেশন পেতে চান, তাহলে অবশ্যই আই বাটনটিকে চেক করে নিতে পারেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। কাহিনীর প্রথম সিনেই আমরা দেখতে পাই একটা পতিতালয়ে একজন পতিতাকে নৃশংসভাবে ঠান্ডা মাথায় কেউ খুন করে গেছে। তারপর খুন হয় দুজন বিখ্যাত সুন্দরী আইটিউবার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি থানার আন্ডারেই এইসব খুনগুলো হচ্ছে। পুলিশ কিছু কুল কেনারাই খুঁজে পাচ্ছে না। আজ এই থানায় নতুন জয়েন করলো অফিসার মাহফুজ। ওসি তাকে এই কাজের দায়িত্ব দিলেন খুনিকে খুঁজে বের করার। এই কেসে অফিসার রঞ্জু তাকে অ্যাসিস্ট করবে। অফিসার মাহফুজের মোবাইলে একটি মেয়ের ছবি রয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া এই ছবিটা ওই দুইজন আইটিউবারকে খুন করার সময় রেকর্ড হয়েছে। এই মেয়েটিরই খোঁজ করছে মাহফুজ। ওসি প্রেস কনফারেন্স করে জানালেন যে আইটিউবার মীনাক্ষী আর তানিশা খুন হবার পর 1 বছর আর কোনো খুন হয়নি। ক্রিমিনাল ইন্টেলিজেন্স আর কিছু সাইকোলজিস্টদের মতে খুনি হয়তো আর বেঁচে নেই। সেই সময় মাহফুজের কাছে খবর এলো সম্প্রতি আরো দুটো খুন হয়ে গেছে। এক হলো নায়িকা সুস্মিতা খান, আর 2 নম্বরে ডিরেক্টর মুনতাহার দ্বারা। অফিসার ঘটনাস্থলে গিয়ে দুটো ক্রাইম স্পট থেকেই একটা কমন জিনিস পায়, একটা ভাঙা কাঁচি আর সিগারেটের টুকরো। মুনতাহার কাছে একটা রক্তের জুতোর ছাপও পাওয়া গেছে, আর একটি লোকও সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। অফিসার মাহফুজ লোকটিকে থানায় আর বডিগুলোকে পোস্টমর্টমে পাঠানোর নির্দেশ দিল। 1 বছর আগেও এই একই প্যাটার্নে মীনাক্ষী আর তানিশাকেও খুন করা হয়েছে। তার মানে আন্দাজ করা যেতে পারে খুনি একই লোক। এবার থানায় ওই অজ্ঞান হয়ে যাওয়া ছেলেটি, যার নাম মিলুর রহমান, তাকে জেরা করা হচ্ছে। অফিসার মাহফুজ বলল, বল কেন খুনগুলো করলি? মিলু বলল, স্যার আমি খুন করিনি, ওরা তো আমার গল্পের নায়িকা আর ডিরেক্টর ছিল। আমি একটা সিনেমা বানাবো বলে একমাত্র সম্বল আমার ফ্ল্যাটটাও বিক্রি করে দিয়ে প্রথমে সুস্মিতা খান তারপর মুনতাহাজ দারা ম্যামের সাথে দেখা করেছিলাম। ওনাদের আমার গল্পটাও শুনিয়েছিলাম, ওনারা রাজিও হয়েছিল আমার সিনেমাটা করার জন্য। এরপর সুস্মিতা ম্যাম সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ওনার বাড়ি গিয়ে দেখি উনি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে চারদিক। ভয় পেয়ে আমি সেখান থেকে পালাই। তারপর মুনতাহা ম্যাডামকে ফোন করি, কিন্তু তিনিও ফোন না তুললে আমি সোজা তার বাড়ি চলে যাই। সেখানেও দেখি একই দৃশ্য, কেউ ম্যামকে মেরে দিয়ে গেছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যাই। অফিসার মাহফুজ অফিসার রঞ্জুকে মিলুর নাম ঠিকানা লিখে ওকে ছেড়ে দিতে বলল, আর মিলুর সব অ্যাক্টিভিটিজের উপর নজর রাখতে বলল, ওর ফোনটাকেও ট্র্যাক করতে বলল। এরপর মাহফুজ মৃত সুস্মিতা খানের বাড়ির সিকিউরিটি অফিসারকে মোবাইলের সেই ফটো দেখিয়ে চেনে কিনা জিজ্ঞেস করলে গার্ড বলল, না চিনি না। গার্ডের কথায় সুস্মিতা 9টা সাড়ে 9টার সময় বাড়ি ঢুকেছিল, আর বিকেল 3টার দিকেও একবার ও বাড়ি এসেছিল। এই বাড়ির সিসিটিভি ফুটেজ রঞ্জুকে কালেক্ট করতে বলে মাহফুজ গেল মুনতাহার দারার বাড়ি। ওখানেও গার্ডের সাথে কথা বলে কিছু ইনফরমেশন পেল। এরপর সিসিটিভি ফুটেজে দেখা গেল সুস্মিতা পায়ে হেঁটে বাড়ি ঢুকছে 9টা 16 মিনিটে।
মিলু ঢোকে 10টার সময় আর 10টা 12 মিনিটে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। মিলুর এখনকার লোকেশন সামারি দেখে জানা যাচ্ছে ও একটা থিয়েটার রুমের সামনে রয়েছে। একটা নাম্বারে 4বার কল করেছে কিন্তু কলটা রিসিভ হয়নি। মাহফুজ ওই নাম্বারটাকে ট্র্যাক করতে বলল আর খোঁজ নিতে বলল নাম্বারটা কার। মাহফুজ বিকেল টাইমের ফুটেজগুলোকে দেখতে চাইল। দেখা গেল 3:37 মিনিটে সুস্মিতা বাড়ি ফিরেছিল। আবার রাত 9টায় অন্য একটা ড্রেসে পায়ে হেঁটে বাড়ি ঢোকে। মাহফুজ বলল তাহলে ও বেরোলো কখন? বের হওয়ার তো কোনো ফুটেজ নেই, বাড়ির অন্য কোনো দরজাও নেই। এবার থানায় মাহফুজের সাথে দেখা করতে এলো সাদিয়া জাহান আরসি। ক্রিমিনোলজিস্ট থেকে অনার্স করছে ও, আর ক্রাইম থ্রিলার লেখা ওর পেশা। আরসি চাই এই কাজে মাহফুজ ওকে সাথে রাখুক। এই জন্য আরসি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য অফিসার মাহফুজকে জানালো। আরসি বলল সুস্মিতা খানের একটা যমজ বোন আছে, সায়রা খান, এবং সে এই শহরেই থাকে। মাহফুজ বলল তার মানে রাত 9টায় সুস্মিতার বাড়িতে সায়রাই গেছিল। সেই সময় সেই নাম্বার থেকে মিলুর নাম্বারে একটা কল আসে। যে মেয়েটিকে মিলু বারবার ফোন করছিল সেই সায়রা, সুস্মিতার বোন। আসলে মিলুই ওকে বারবার ফোন করায় এখনো কল ব্যাক করেছে। যেহেতু মিলুর ফোন ট্র্যাক করা আছে তাই মাহফুজ সবটা শুনতে পেল। মিলু সায়রাকে বলছে আমার একটা সিনেমায় সুস্মিতা ম্যাম সাইন করেছিল, আমি তাকে 5 লাখ টাকা অ্যাডভান্স করেছিলাম, আমি একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। সায়রা মিলুকে পরশু সন্ধ্যায় ওর বাড়ি যেতে বলল আর অ্যাড্রেসটা সেন্ড করে দিল। মাহফুজ রঞ্জুকে বলল পরশু সন্ধ্যার জন্য একটা সিক্রেট টিম রেডি করতে, ওদেরকে ধরে আসল ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। সন্ধ্যায় মাহফুজ, রঞ্জু আর অফিসার রজত গেল সায়রার বাড়ি আবির হাউজিং সোসাইটি। মাহফুজ রঞ্জুকে বলল আমি ভিতরে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে যদি কোনো কামাল না আসে তাহলে তোমরা ভিতরে ঢুকে যাবে। মাহফুজ ভিতরে চলে যাবার পরই অফিসার রজত বলল আমিও ভিতরে যাচ্ছি। রঞ্জু বলল স্যার 5 মিনিট পর যেতে বলেছে। ওর কথা না শুনে রজত বাবু ভিতরে ঢুকে দেখলো সায়রা মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে আর মাহফুজের হাতে সেই কাঁচি। রজত বাবু রঞ্জুকে ডাকলো তখনকে মাহফুজ পালিয়েছে। রজত বাবু রঞ্জুকে বলল মাহফুজে হলো আসল খুনি, প্রথম থেকেই আমার ওর ব্যবহার কেমন অস্বাভাবিক লেগেছিল। রঞ্জু খানিকটা হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। রঞ্জু দেখলো অফিসার মাহফুজ তার বাড়িতেই বসে আছে। অফিসার মাহফুজ রঞ্জুকে বলল তোমার কি মনে হয় আমি খুনটা করেছি? তবে শোনো ভিতরে কি হয়েছিল। আমি ঢুকে দেখলাম সায়রা মৃত, মিলু তার মাথার দিকে দাঁড়িয়ে আছে। আমি ঢোকায় ও বারবার করে বলছিল আমি খুনটা করিনি। তারপর ও আমার চোখে পাউডার ছুঁয়ে দিয়ে পালালো। ঠিক সেই সময় রজতবাবু এসে পড়ে। রঞ্জু বলল এখন কি করবেন স্যার? ওসি তো এখন রজতবাবুর কথাই শুনবেন। আপনি আমার বাড়িতেই কয়েকদিন থেকে যান আর মিলুকে খুঁজে বার করুন। একটা থিয়েটারে মিলুর ব্যাপারে জানতে পারা গেল যে ও 1 মাস ধরে থিয়েটারে আসছে না। থিয়েটারের বাইরে একজন চানাচুর বিক্রি করছিল। মাহফুজ সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো মিলুকে দেখেছো কোথাও? ছেলেটি বলল একটু আগেই আমার কাছে চানাচুর খেয়ে গেল, ও তো ভিতরেই আছে। এবার মাহফুজ মিলুকে ধরে রঞ্জুর বাড়িতে নিয়ে গেল। হাত দড়ি দিয়ে বেঁধে দিয়ে বলল তোমাকে ছেড়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। মিলু বলল আমি খুন করিনি স্যার, আপনার মতোই আমি বারবার ফেঁসে যাচ্ছি। এবার মাহফুজ মিলুর লেখা সেই গল্পটা মিলুকে দেখিয়ে বলল তাহলে খুনি কিভাবে হুবহু তোমার লেখা গল্পের মতো করেই খুনগুলো করে যাচ্ছে? মিলু বলল গল্পটা আমি লিখিনি স্যার, ওটা আমার এক বন্ধুর থেকে আমি চুরি করেছি। আমার সে বন্ধুর নাম বান্টি। আমি 8 বছর ধরে থিয়েটার করি, সিনেমা আমার স্বপ্ন, এজন্য আমি আমার বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। আমি ওদের কেন খুন করতে যাব স্যার? মিলুর থেকে বান্টির ভাড়া বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গিয়ে দেখলো বান্টি সেখানে নেই। দেওয়ালে বান্টির একটা ছবি দেখতে পেল তারা। মাহফুজ জানতে পারলো ওর যখন মন খারাপ থাকে তখন ও সদরঘাটের দিকে চলে যায়। এরপর মাহফুজ সদরঘাটে যায়, সব জায়গায় বান্টির খোঁজ করতে থাকে। শেষমেশ একটা জায়গায় বান্টিকে ধরতে সক্ষম হয় তারা। বান্টিকে জেরা করে মাহফুজ। বান্টি বলে আমার গল্পের জন্য অনেক ডিরেক্টরের পিছনে দৌড়েছি, কেউ একবার গল্পটা শুনেও নি স্যার। মিলুকে বলেছিলাম গল্পটার কথা, ও বলেছিল স্ক্রিপ্টটা আমাকে দে, আমি ছবি বানাবো, কিন্তু আমি রাজি ছিলাম না। স্ক্রিপ্টটা যে মিলু চুরি করেছে সেটা আমি ভাবতেও পারিনি। আমি খুন করিনি স্যার, কোথাকার কোন সাইকো আমার গল্পের লাইন আপ ধরে একের পর এক তাণ্ডব চালাচ্ছে। মাহফুজ বলল ইনভিজিবল তোমার গল্পের নাম, তাই তো? এ তো যে সে গল্প না, একটা সুপার মাস্টার মাইন্ড মার্ডার স্টোরি, যে গল্পের পরতে পরতে পুলিশকে বোকা বানানো হয়। হঠাৎ সেখানে খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে চলে আসে অফিসার রজত, ও মাহফুজকে অ্যারেস্ট করতে এসেছিল। ঠিক সেই সময় ওসি রজত বাবুকে ফোন করে ফোনটা মাহফুজকে দিতে বললেন। মাহফুজ ফোনটা নিলে ওসি খবর দিলেন আবার একটা খুন হয়েছে। এবার খুনটা বাড়ির ভিতরে নয়, বাড়ির বাইরে হয়েছে। সেখানেও পাওয়া গেছে একটা ভাঙা কাঁচি। ওসি সেখানে এসে মাহফুজকে বলল যে করেই হোক এই কেসটা তোমাকে সলভ করতেই হবে। মৃত মেয়েটির মুখ থেকে একটি মেমোরি কার্ড পাওয়া গেছে। সেই মেমোরি কার্ডটা প্লে করলে শুধু একটা শীষ শুনতে পাওয়া যাচ্ছে, আশেপাশের কোনো শব্দই আর শুনতে পাওয়া যাচ্ছে না।
বান্টি বলল, আমার মনে হচ্ছে স্যার মেয়েটি নিজে থেকে এই মেমোরি কার্ডটা মুখে লুকিয়ে রাখেন, হয়তো খুনি কার্ডটা মেয়েটির মুখে ঢুকিয়ে দিয়েছে। এই সিস্টার মধ্যে দিয়ে খুনি নিজের স্যাটিসফ্যাকশন বোঝাতে চাইছে। অফিসের রঞ্জু বলল, সায়রা খানের বাড়ির পাশের দোকানের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে স্যার। সেই ফুটেজে দেখা যাচ্ছে সায়রা 6:40-এ আবার বাড়ি ঢুকছে। মাহফুজ বলল, পৌনে 6টায় যদি সায়রা বাড়ি ঢোকে তাহলে 6:40-এ আবার কি করে বাড়ি ঢোকা সম্ভব? একই চেহারায় তিনজন ব্যক্তি কোথা থেকে আসে? যে মেয়েটি 15 বছর আগে মারা যায় সেই মেয়েটির ফুটেজই বা কি করে দেখতে পাওয়া যায়? আরশি বলল, এই মহিলা তার 10 বছরের ছেলের হাতে খুন হয়েছিল স্যার। আমি একটা আর্টিকেলে পড়েছিলাম। ঘটনাটা গাজীপুরের কালীগঞ্জের। আরশি আরো বলল যে খুনি মনে হয় প্রস্থেটিক মেকআপের সাহায্য নিচ্ছে আর ভিকটিমের চেহারা ধারণ করে খুনগুলো করছে, যাতে সিসিটিভি ফুটেজে কোনো সন্দেহভাজন খুঁজে না পাওয়া যায়। মাহফুজ রঞ্জুকে পাঠালো গাজীপুরে কালীগঞ্জে ওই মহিলা এবং ছেলের খোঁজ নিতে। আরশিকে প্রস্থেটিক মেকআপ করা করে সে সমস্ত খবর আনতে নির্দেশ দিল আর নিজে গেল সেই মেমোরি কার্ড নিয়ে একটা সাইবার শপে। বলল, এই মেমোরি কার্ডের থেকে কি কি ডিলিট করা হয়েছে সেটা বলো। সার্চ করে একটা ছেলের ছবি পাওয়া গেল যেটাকে মেমোরি কার্ড থেকে ডিলিট করা হয়েছিল। ওদিকে আরশি আর রঞ্জু তাদের সমস্ত তথ্য নিয়ে মাহফুজের কাছে এলো। আরশি বলল, কিছু প্রডিউসার, ডিরেক্টর আর মেকআপ আর্টিস্টদের সাথে কথা বলে ও জানতে পেরেছে যে বাংলাদেশে প্রস্থেটিক মেকআপ নিয়ে কোনো কাজ হয় না। যাদের দরকার হয় তারা হয়তো ইন্ডিয়া থেকে নিয়ে আসে, নয়তো ভিএফএক্স এর মাধ্যমে করে থাকে। কিন্তু আমাদের দেশে এরকম একজন মানুষ আছেন, তিনি হলিউডে কাজ করেন। তার নাম জোসেফ। তিনি বাংলাদেশে এসব প্রস্থেটিক ফ্র্যাকচার সাপ্লাই দিয়ে থাকেন, কিন্তু গত 2 বছর হলো ওনার সাথে কারোর কোনো যোগাযোগ নেই। এবার রঞ্জু বলল যে 15 বছর আগে ওই মেয়েটি তার 10 বছরের ছেলের হাতে খুন হয়। ছেলেটির নাম বেঞ্জামিন ডিকোস্টা। মহিলার খুন হবার 3 দিন আগে তার স্বামীও আত্মহত্যা করেছিল। তার স্বামীর নাম জর্জ ডিকোস্টা। বাচ্চাটি পালিয়ে গিয়েছিল মার্ডার ওয়েপেন নিয়ে। মোবাইল এসে বাচ্চার ছবি দেখালো রঞ্জু। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাহফুজ ওদের বাড়ি চলে যেতে বলল। কিছুক্ষণ পর মাহফুজের কাছে একটা ফোন আসে। সেই ফোনে একটা খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় মাহফুজ। তাকে একটি মেয়েকে মেরে তার চেহারা পুরো নষ্ট করে দেওয়া হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো আরশি সেই মৃত মহিলাটিকে বস্তাবন্দি করে কোথাও ডাম্প করতে নিয়ে যাচ্ছিল। পথে পুলিশের হাতে ধরা পড়েছে। আরশিকে পুলিশ ধরে থানায় নিয়ে যাচ্ছিল। এই সময় মাহফুজের ফোনে একটা কল এলো আর ও প্রান্ত থেকে সেই শীষের আওয়াজ শুনতে পেল মাহফুজ। তখনও আরশি তার চোখের সামনেই। তাই সকালে ওসিকে ফোন করে মাহফুজ বলল, আরশি খুনটা করেনি স্যার, কারণ ওকে পুলিশ ধরার পরও খুনি আমাকে ফোন করেছিল। গত রাতে যে নাম্বারটা থেকে ফোন করা হয়েছিল সেটাও ট্রেস করা যাচ্ছে না। এখানে একটা দোকানের নাম্বার পাওয়া গেছে খিলগাঁও থেকে। এবার মাহফুজ গেল মেমোরি কার্ড থেকে পাওয়া সেই ছেলেটির দোকান, ছেলেটির সিম কার্ডের দোকান। ছেলেটি বলল, এ যাবৎ ও যতগুলো মেমোরি কার্ড বেচেছে সবইতেই ওর ছবি পাওয়া যাবে, কারণ যখন কেউ মেমোরি কার্ড কিনে তখন ওরা চেক করার জন্য একটা ছবি তোলে। মাহফুজ এখানেও সেরকম কোনো তথ্য খুঁজে পেল না। এবার লাঞ্চের সময় আবারও সেই ফোনটা এলো। এবার খুনি সরাসরি মাহফুজকে চ্যালেঞ্জ করে বলল, এবারে ওর টার্গেট মিস হয়ে গেছে আর সেটা কখনো ও মেনে নেবে না। আরশিকে ও মারবে। মাহফুজ কোনোভাবেই ওকে ধরতে পারবে না। কল রেকর্ড ট্রেক করেও কিছু পাওয়া গেল না। এবার আরশি বলল সেদিন কি হয়েছিল। আরশির একটা বন্ধু ওর সাথে দেখা করতে ওর বাড়ি গিয়েছিল। তখন আরশি বাড়ি ছিল না। আরশি বন্ধুটিকে ওর বাড়িতেই ওয়েট করতে বলেছিল। তখনই খুনি আরশির বাড়ি ঢোকে আর আরশি ভেবে ওই মহিলাটিকে খুন করে যায়। যেহেতু ও টার্গেট মিস করেছিল তাই জন্য প্রচন্ড রেগে গিয়ে মেয়েটির মুখটিকে ক্ষতবিক্ষত করে দেয়। বাড়ি ফিরে এই দৃশ্য দেখে আরশি ভয় পেয়ে যায় আর পুলিশকে না জানিয়ে নিজের বডি ডাম্প করার সিদ্ধান্ত নেয়। ওসিকে মাহফুজ বলল, আরশি নির্দোষ হলেও আমরা ওকে অ্যারেস্ট করবো স্যার। এটা আমাদের একটা প্ল্যান খুনিকে সামনে আনার। মাহফুজ বলল, এই ধরনের সাইকো কিলাররা প্রচন্ড ক্ষিপ্ত হয় যখন তাদের টার্গেট মিস হয়। এখন সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ লোক মনে করছে আর এই ব্যর্থতা কাটাতে ও কোনো না কোনো ভুল করবেই। আমরা প্রেস কনফারেন্সে বলে দেবো যে আরশি খুনি আর কেস ক্লোজ করে দেবো। আর এটা কিলার কখনোই হতে দেবে না। কেস ক্লোজড হওয়া ওর কাছে ইগো হার্ট হওয়ার মতো। এবার আরশিকে জেলে রাখা হলো। প্ল্যান মতো প্রেস কনফারেন্স করে আরশিকে খুনি ঘোষণা করা হলো। ওদিকে আসল খুনি সেটা দেখে প্রচন্ড রেগে গেল। 7 দিন কোনো রিয়াকশন পাওয়া গেল না খুনির, কিন্তু 7 দিন পর আবার সেই নাম্বার থেকে ফোন এলো মাহফুজের কাছে। খুনি বলল, এত সুন্দর করে আমার খুন করার ক্রেডিটটা আপনি কিনা আরশিকে দিয়ে দিলেন স্যার।
নিজের ব্যর্থতা ঢাকার জন্য। খুনি বলল, আপনাকে আমি একটা ওয়ান টাইম অফার দিচ্ছি। আমার দরকার আরসিকে আর আপনার দরকার আমাকে। আপনি আরসিকে নিয়ে আমার পাঠানো একটা ঠিকানায় আসুন, তাহলে আপনি আমাকে দেখতে পাবেন, নচেত কখনোই আমার এই চেহারা আপনি দেখতে পাবেন না। এবার থানায় গিয়ে মাহফুজ জানতে পারলো আরসিকে ওর দাদা নিয়ে গেছে। অনেকবার ফোন করা হয়েছিল মাহফুজকে, কিন্তু ফোন তোলেনি। ওসি সাহেবের নির্দেশে আরসিকে নিয়ে যাওয়া হয়েছে। এখানেই অর্ধেকটা প্ল্যান ভেস্তে গেল মাহফুজের। তাও ও একাই গেল সেই ঠিকানায়। ওর শরীরের মধ্যে একটা ট্রিকার ব্যান্ড লাগিয়ে নিল। রঞ্জুকে বলা হলো পরে যাতে ওকে ট্র্যাক করা হয়। এরপর সেই ঠিকানায় পৌঁছে মাহফুজ দেখলো সেখানে আরসি দাঁড়িয়ে রয়েছে। আরসি বলল, স্যার ওদিকে কেউ রয়েছে। মাহফুজ পিছু ঘুরতেই আরসি মাহফুজের শরীরে চাকু ঢুকিয়ে দিল। মাহফুজ বুঝতে পারলো এ আরসি নয়, আরসির মুখোশ পড়ে রয়েছে। মুখোশটা খোলার জন্য অনেক হাতাহাতি হলো দুজনের মধ্যে, কিন্তু লোকটির সাথে মাহফুজ পেরে উঠলো না। ও অজ্ঞান হয়ে গেল। সেই সময় পুলিশ না এলে খুনি হয়তো ওকে মেরেই ফেলতো। হসপিটালে মাহফুজের জ্ঞান ফিরলে ওর মনে পড়লো ঘটনাস্থলে ও একটা মিনি ক্যামেরা রেখে দিয়ে এসেছিল। তাই কারো বারণ না শুনেই মাহফুজ আবার সেই জায়গায় গেল আর অনেক খুঁজে সেই ক্যামেরাটা পেল। সেই সময় সেই প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট জোসেফ ফোন করে জানালেন উনি একবার বাংলাদেশে একটা অনাথ মেয়ের চিকিৎসার জন্য এসেছিলেন। একটি হাসপাতালে মেয়েটির বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। সেই বোন মেরু দিয়েছিল এখানকার একটি অনাথ ছেলে, বেঞ্জামিন ডিকোস্টা। বেঞ্জামিন 2 বছর আগে ওর মায়ের অনেকগুলো ফটো ওনাকে পাঠায়, বলে যে ও ওর মাকে খুবই মিস করছে। ওর মার একটা মুখোশ বানিয়ে দিতে বলেছিল। বেঞ্জামিন ওনাকে বলেছিল যে ও সিনেমায় কাজ পেয়েছে। সেভাবে বেঞ্জামিন অনেকগুলো মুখোশ ওনাকে দিয়ে বানিয়ে নেয়। তারপর উনি নিউজ দেখে যে যতগুলো মেয়ের মুখোশ উনি বানিয়েছেন সবগুলো মেয়েকে খুন করা হয়েছে। এবার সেই মিনি ক্যামেরা থেকে পাওয়া মেমোরি কার্ড প্লে করে যা দেখা গেল তাতে মাহফুজ অবাক। এই লোকটা এ তো সর্বক্ষণ ওদের কাছেই থাকে। এ তো সেই চানাচুর বিক্রেতা যে পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে চানাচুর বিক্রি করে। মিলু আর বান্টিদের থিয়েটারের সামনেও তো চানাচুর বিক্রি করে। এবার ছেলেটাকে থানায় নিয়ে আসা হলে জানা গেল ওই সেই 10 বছরের ছেলে বেঞ্জামিন ডিকোস্টা। ওর হিসেবে মানুষ খুন করা কোনো অপরাধী নয়। বেঞ্জামিনকে জেলে রাখা হলো। রাত্রে মাহফুজের কাছে ফোন এলো জেলের ভিতরে বেঞ্জামিন সেই ভাঙা কাঁচি দিয়ে আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে সেটা দেখে মাহফুজ ভাবলো জেলে আনার সময় তো ওর শরীর সার্চ করা হয়েছিল, তখন তো কোনো কাঁচি ছিল না, তাহলে জেলের ভিতর কাঁচি এলো কোত্থেকে? জেলের ভিতরে খুনি আত্মহত্যা করার জন্য মাহফুজকে সাসপেন্ড করা হলো। অন্যমনস্কভাবে থানায় বসে থাকার সময় আমরা দেখলাম একটা চাদর মুড়ি দেওয়া লোক মাহফুজকে চা দিয়ে গেল। লোকটি চলে যাবার পর মাহফুজ দেখলো কাপের তলায় একটা ব্লেড রয়েছে। কে এই লোকটা? এরপর আমরা দেখি কবরস্থানে সেই চাদর মুড়ি দেওয়া বৃদ্ধ লোকটা এই ভাঙা কাচের টুকরোটাকে সযত্নে একটা বক্সের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে দিল। তো বন্ধুরা, কানাগুলি সিরিজের গল্পটিকে এখানেই শেষ করা হয়েছে। আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।